আজ আমার নিবেদন পরিব্রাজক স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক জীবনে তিনি দেশে বিদেশে নানান স্থানে ঘুরেছেন। ভারতের হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি মূলত পায়ে হেঁটেই ভ্রমণ করেছেন। সহায় সম্বলহীন ভাবে স্বামীজি ভারতের বিভিন্ন স্থানে গেছেন, ভারতের মানুষের কথা শুনেছেন, আর্ত পীড়িতদের সেবাও করেছেন। আবার অনেক বড় বড় রাজা মহারাজার আতিথ্য গ্রহণ করে তাদের দীক্ষাও দিয়েছেন। জানার যে আকাঙ্ক্ষা স্বামীজির মধ্যে ছিল তাও নিবারণের চেষ্টা করেছেন। আজকের পর্বে থাকছে পরিব্রাজক রূপে স্বামীজির ভারত ভ্রমণের কথা। পরের পর্বে থাকবে বিদেশের কথা। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আশা করি স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনাগুলি আপনাকে সমৃদ্ধ করবেই। 1888 খ্রিস্টাব্দে পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক হিন্দু সন্ন্যাসীর এক ধর্মীয় জীবন। এই জীবনে তিনি স্বাধীনভাবে পর্যটন করে বেড়ান, কোনো স্থায়ী বাসস্থান বা বন্ধন ছাড়াই। পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল একটি কমণ্ডলু, লাঠি এবং তার দুটি প্রিয় গ্রন্থ ভাগবত গীতা ও ঈশানুসরণ। 5 বছর ধরে ভারতের সর্বত্র ভ্রমণ করেন স্বামী বিবেকানন্দ। প্রত্যেক শিক্ষা কেন্দ্র দর্শন করেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন। সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি তার সহানুভূতি জন্মায় এবং তিনি জাতির উন্নতিকল্পে আত্মনিয়োগ করেন। এই সময় ভিক্ষোপজীবী হয়ে সারা ভারত পদব্রজেই পর্যটন করেন স্বামী বিবেকানন্দ। সেই জন্যই স্বামীজিকে সারা বিশ্ব পরিব্রাজক হিসেবে জানে। কখনো সখনো তার গুণমুগ্ধেরা তাকে ট্রেনের টিকিট কিনে দিতেন। ভারত পর্যটনের সময় তিনি বিভিন্ন পণ্ডিত, দেওয়ান, রাজা এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এমনকি নিম্নবর্গীয় পাড়িয়া ও সরকারি আধিকারিকদের সঙ্গেও মেলামেশা এবং একত্রে বাস করেছিলেন। 1888 খ্রিস্টাব্দে তিনি বারাণসী থেকে তার যাত্রা শুরু করেন। বারাণসীতে তার সঙ্গে সাক্ষাৎ হয় বিশিষ্ট বাঙালি লেখক ভূদেব মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সন্ন্যাসী ত্রৈলঙ্গ স্বামীর। এখানেই বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত বাবু প্রেমদাস মিত্রের সঙ্গে তার পরিচয় ঘটে, যার সঙ্গে পরবর্তীকালে একাধিক পত্রালাপে তিনি হিন্দু ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করেছিলেন। বারাণসীর পর তিনি একে একে যান অযোধ্যা, লখনৌ, আগ্রা, বৃন্দাবন, হাথরাস ও ঋষিকেশ। হাথরাসে তার সঙ্গে স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের সাক্ষাৎ হয়, যিনি পরে স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করে সদানন্দ নামে পরিচিত হন। তিনিই ছিলেন স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য। 1888 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি বৈদ্যনাথ এবং এলাহাবাদ ভ্রমণ করেন। এলাহাবাদ থেকে গাজীপুরে গিয়ে তিনি পওহারী বাবার দর্শন করেন। পওহারী বাবা ছিলেন একজন অদ্বৈতবাদী সন্ত, যিনি অধিকাংশ সময় ধ্যানমগ্ন থাকতেন। 1888 থেকে 1890 এই সময়কালে ভগ্ন স্বাস্থ্য এবং মঠের দুই আর্থিক সাহায্যদাতা বলরাম বসু এবং সুরেন মিত্রের মৃত্যুর পর মঠের আর্থিক ব্যবস্থার সুরাহা কল্পে স্বামীজি কয়েকবার বরাহনগর মঠে প্রত্যাবর্তন করেছিলেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দের সঙ্গে তিনি পুনরায় পরিব্রাজক সন্ন্যাসী রূপে দেশ ভ্রমণে বেরিয়ে যান। মঠে ফেরেন একেবারে পাশ্চাত্য ভ্রমণ সেরে। প্রথমে তিনি যান নৈনিতাল, আলমোড়া, শ্রীনগর, দেরাদুন, ঋষিকেশ, হরিদ্বার এবং হিমালয়ে। কথিত আছে এই সময় এক দিব্য দর্শনে তিনি বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেন। পরবর্তীকালে পাশ্চাত্যে প্রদত্ত তার জ্ঞানযোগ বক্তৃতামালায় এই বহির্জগৎ ও ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বর্ণনা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। এই ভ্রমণের সময় তার অন্যান্য গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী অখণ্ডানন্দ এবং স্বামী অদ্বৈতানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
মিরাটে কিছুদিন একসঙ্গে তারা জপ ধ্যান প্রার্থনা ও শাস্ত্র পাঠে অতিবাহিত করেন। 1891 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষ দিকে অন্যান্য গুরু ভ্রাতাদের ছেড়ে স্বামীজি একাকী দিল্লির পথে অগ্রসর হন। দিল্লির ঐতিহাসিক স্থানগুলি দর্শনের পর তিনি চলে যান রাজপুতানার ঐতিহাসিক রাজ্য আলোয়ারে। পরে তিনি যান জয়পুরে। সেখানে একজন সংস্কৃত পণ্ডিতের কাছে অধ্যয়ন করেন পাণিনির অষ্টাধ্যায়ী। তার পরের গন্তব্য ছিল আজমির। সেখানকার বিখ্যাত দরগা এবং আকবরের প্রাসাদ দেখে তিনি চলে যান মাউন্ট আবুতে। মাউন্ট আবুতে 1891 খ্রিস্টাব্দের 4 জুন সন্ধে তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় খেত্রির মহারাজা অজিত সিংহের। পরে তিনি স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত এবং পৃষ্ঠপোষকে পরিণত হন। তার আমন্ত্রণেই স্বামী বিবেকানন্দ খেত্রিতে আসেন। সেখানে রাজার সঙ্গে তার নানা বিষয়ে আলোচনা হয়। ক্ষেত্রিতেই পণ্ডিত নারায়ণ দাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এবং তিনি পাণিনির সূত্রের মহাভাষ্য অধ্যয়ন করেন। ক্ষেত্রিতে 2.5 মাস কাটানোর পর 1891 খ্রিস্টাব্দের অক্টোবরে স্বামীজি রাজস্থান ও মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। পশ্চিম ভারত যাত্রায় তিনি ভ্রমণ করেন আমেদাবাদ, বর্তমান গান্ধীনগরে, ওয়াধওয়ান ও লিম্বদি। আমেদাবাদে তিনি ইসলামী ও জৈন সংস্কৃতির পাঠ সমাপ্ত করেন। লিম্বদিতে ঠাকুর সাহেব যশবন্ত সিংহের সঙ্গে তার সাক্ষাৎ হয়, যিনি নিজে আমেরিকা ও ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন। ঠাকুর সাহেবের কাছ থেকেই স্বামীজি পাশ্চাত্যে বেদান্ত প্রচারে যাওয়ার ধারণাটি প্রাপ্ত হন। এরপর তিনি যান জুনাগড়, গিরনার, কচ্ছ, পোরবন্দর, দ্বারকা ও বরোদায়। পোরবন্দরে সন্ন্যাস জীবনের নিয়ম ভেঙে তিনি 9 মাস অবস্থান করেন পণ্ডিতদের থেকে দর্শন ও সংস্কৃত গ্রন্থাবলী অধ্যয়নের জন্য। এই সময় সভা পণ্ডিতদের সঙ্গে একযোগে বেদ অনুবাদের কাজও করেন স্বামীজি। এরপর তিনি যান মহাবালেশ্বর এবং তারপর যান পুনেতে। পুনে থেকে 1892 খ্রিস্টাব্দের জুন মাস নাগাদ তিনি খান্ডোয়া ও ইন্দোর ভ্রমণ করেন। কাথিয়াওয়াড়ে তিনি বিশ্ব ধর্ম মহাসভার কথা শোনেন। তার অনুগামীরা তাকে সেই সভায় যোগদানের অনুরোধ করতে থাকেন। খান্ডোয়া থেকে তিনি বোম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। 1892 সালের জুলাই মাসে তিনি বোম্বে অর্থাৎ মুম্বাই পৌঁছন। পুনের পথে ট্রেনে বাল গঙ্গাধর তিলকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পুনায় কিছুদিন বাল গঙ্গাধর তিলকের সঙ্গে অবস্থান করার পর 1892 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্বামী বিবেকানন্দ বেলগাঁও যাত্রা করেন। বেলগাঁওতে তিনি অধ্যাপক GS ভাটি ও সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিপদ মিত্রের আতিথ্য গ্রহণ করেন। বেলগাঁও থেকে তিনি যান গোয়ার পাঞ্জিম ও মারগাঁওয়ে। গোয়ার প্রাচীনতম ধর্মতত্ত্ব কনভেন্ট কলেজ রাচল সেমিনারিতে 3 দিন অবস্থান করেন তিনি। এই কনভেন্ট কলেজে সংরক্ষিত ছিল লাতিন ভাষায় রচিত দুষ্প্রাপ্য ধর্মীয় সাহিত্যের পাণ্ডুলিপি এবং মুদ্রিত রচনাবলী। মনে করা হয় এখানেই তিনি খ্রিস্টীয় ধর্মতত্ত্ব সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করেছিলেন। মারগাঁও থেকে স্বামী বিবেকানন্দ রেলপথে যাত্রা করেন ধারওয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আসেন মহীশূর রাজ্যের ব্যাঙ্গালোরে অর্থাৎ বর্তমানের বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে স্বামীজি মহীশূর রাজ্যের দেওয়ান স্যার কে শেষাদ্রি আইয়ারের সঙ্গে পরিচিত হন এবং পরে তিনি মহীশূরের মহারাজা শ্রী চামারাজেন্দ্র ওয়াদিয়ারের অতিথি হিসাবে রাজপ্রাসাদে অবস্থান করেন। স্যার শেষাদ্রি স্বামীজির সম্পর্কে বলেন, এক আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ঐশ্বরিক শক্তি যা তার দেশের ইতিহাসে তাদের চিহ্ন রেখে যেতে নিয়তি নির্ধারিত ছিল। মহারাজা স্বামীজিকে কোচিনের দেওয়ানের কাছে পরিচয় করিয়ে দিতে একটি পত্র এবং একটি রেলওয়ে টিকিট দেন। বেঙ্গালুরু থেকে তিনি ভ্রমণ করেন ত্রিচুর, কোদুনগালোর, এর্নাকুলাম। এর্নাকুলাম থেকে তিনি ভ্রমণ করেন ত্রিবান্দম, নাগেরকৈল এবং 1892 খ্রিস্টাব্দের বড়দিনের প্রাক্কালে পায়ে হেঁটে কন্যাকুমারী পৌঁছন। স্বামীজি ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে 3 দিন ধরে ধ্যান করেন, যা পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসাবে খ্যাতি লাভ করে।
কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ এক নতুন ভারতের স্বপ্ন দেখেন। তিনি লিখেছিলেন, ক্যামরিন অন্তরীপে মা কুমারীর মন্দিরে বসে ভারতীয় পাহাড়ের শেষ প্রান্তে বসে আমি এক পরিকল্পনা করি। আমরা এতগুলো সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছি এবং মানুষকে অধিবিদ্যা দর্শনশাস্ত্র শেখাচ্ছি। এসব কিছুই পাগলামি। আমাদের গুরুদেব কি বলতেন না, খালি পেট ধর্মের জন্য ভালো নয়। জাতি হিসাবে আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছি এবং এটাই ভারতের সকল অনিষ্টের কারণ। আমাদের জনসাধারণকে জাগাতে হবে। কন্যাকুমারী থেকে স্বামীজি যান মাদুরাই, যেখানে রামনাদের রাজা ভাস্কর সেতুপতির সঙ্গে দেখা করে তিনি পরিচয়পত্র দেখান। রাজা স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন এবং তাকে শিকাগোতে ধর্ম সম্মেলনে যাওয়ার জন্য পীড়াপিড়ি করেন। মাদুরাই থেকে তিনি যান পন্ডিচেরির রামেশ্বরম, সেখান থেকে যান মাদ্রাজ অর্থাৎ বর্তমানের চেন্নাই, এবং এখানে তিনি তার সবথেকে অনুগত শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা স্বামীজির আমেরিকা ভ্রমণের এবং পরে মাদ্রাজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মাদ্রাজের শিষ্যদের এবং মহীশূর রামনাথ খেত্রির রাজাদের দেওয়ান এবং অন্যান্য অনুগামীদের সংগৃহীত অর্থের সাহায্য নিয়ে এবং খেত্রির মহারাজা অজিত সিং এর পরামর্শকৃত নাম বিবেকানন্দ ধারণ করে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দের 31শে মে শিকাগোর উদ্দেশ্যে বোম্বাই ত্যাগ করেন। স্বামীজির বিদেশ যাত্রার কাহিনী থাকছে আমার পরবর্তী ভিডিওটিতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।